ইসরায়েলের বিরুদ্ধে ইরান জয়ী, যুক্তরাষ্ট্রকে চপেটাঘাত। যুদ্ধবিরতির পর ভিডিও বার্তায় বললেন খামেনি। 12 দিনের যুদ্ধে ইসরায়েলের ক্ষতি $12 বিলিয়ন। সামনে বড় চ্যালেঞ্জ ইরানের। যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো মুখ খুললেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধকে জয় বলে আখ্যা দেন তিনি। টেলিভিশন বার্তায় খামেনি বলেন, এই যুদ্ধের মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্রের মুখে সজোরে থাপ্পড় মেরেছে। 12 দিনের যুদ্ধের পর ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান। তবে যুদ্ধবিরতির পরও দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির অনুপস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। এবারে সেই নীরবতা ভাঙলেন আয়াতুল্লাহ খামেনি। টেলিভিশন বার্তায় ইরান যুক্তরাষ্ট্রকে সজোরে থাপ্পড় মেরেছে বলে দাবি করেন তিনি। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ইসরায়েলের বিরুদ্ধে বিজয় হয়েছে তেহরানের। নতুন করে আগ্রাসন হলে তার চড়া মূল্য দিতে হবে। মার্কিন প্রেসিডেন্ট যা করেছেন তা অতিরঞ্জিত। তারা আমাদের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, তবে কিছুই অর্জন করতে পারেনি। বুধবারও শত্রুপক্ষের প্রতি কড়া হুঁশিয়ারি দেয় ইরান, যাতে ফের বাড়ছে যুদ্ধের শঙ্কা। শত্রু যদি আবারও ভুল করে, এক মুহূর্ত পাল্টা জবাবে সময় নেব না আমরা, যেমন করে বিগত কয়েকদিনে দেওয়া হয়েছে। আমাদের সেনারা সব সময় প্রস্তুত। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে সংশয় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। বলেন, যে কোনো দিন আবারও যুদ্ধে মেতে উঠতে পারে দুপক্ষ। যে কঠিন যুদ্ধ দুপক্ষ চালিয়েছে তাতে তারা ক্লান্ত। বিশ্রামের প্রয়োজনে তারা যুদ্ধ বন্ধ করেছে, তবে তা আবার যে কোনো দিন শুরু করতে পারে। এদিকে মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস ইস্যুতে চলছে নানা নাটকীয়তা। 24 জুন ফাঁস হওয়া এক গোয়েন্দা প্রতিবেদনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো অক্ষত থাকার কথা জানায় পেন্টাগন। ট্রাম্পের কড়া প্রতিক্রিয়ার পর নতুন করে বিবৃতি দিয়েছেন সিআইএর পরিচালক জন র্যাডক্লিফ। বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাতে দেশটির পারমাণবিক কর্মসূচি কয়েক বছর পিছিয়ে গেছে। এ বক্তব্যে সমর্থন জানিয়েছেন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ডো। মিলা খন্দকার, চ্যানেল 24। একদিকে ভাঙাচোরা অর্থনীতি, অন্যদিকে নেতৃত্ব সংকট ও গোপন বিশ্বাসঘাতকতা। যুদ্ধ থেমেছে বটে, তবে শুরু হয়েছে ইরানের ভেতরের এক নতুন যুদ্ধ, আত্মপরিচয়ের, নেতৃত্বের আর অস্তিত্বের। বর্তমানে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। ইরান ইসরায়েল যুদ্ধের তাণ্ডব কিছুটা স্থিমিত, তবে যুদ্ধ শেষে বড় প্রশ্ন, এবারে কি করবে তেহরান? বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ শেষে বড় চ্যালেঞ্জের মুখে ইসলামী প্রজাতন্ত্র এবং তার 86 বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দেশটির প্রথম চ্যালেঞ্জ হিসেবে সামনে এসেছে সামরিক বিপর্যয়ের শঙ্কা। ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলায় ধ্বংস হয়েছে ইরানি বিপ্লবী গার্ডের সিনিয়র লিডারশিপ। টান ধরেছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভান্ডারেও। মার্কিন বাংকার ব্লাস্টার বোমার আঘাতে আংশিক ক্ষতিগ্রস্ত পারমাণবিক অবকাঠামো, যদিও সে ক্ষতির প্রকৃত মাত্রা নিয়ে রয়েছে বিতর্ক। সিনিয়র নেতাদের প্রাণহানি চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে নিরাপত্তার ব্যর্থতার চিত্র। ফলে তেহরানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার গভীর অনুপ্রবেশ এখন ইরানি প্রশাসনের জন্য বড় দুশ্চিন্তা। এছাড়া যেভাবে একের পর এক সামরিক ও পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করে হত্যা করেছে ইসরায়েল, তাতে ইঙ্গিত স্পষ্ট, ভিতর থেকে তথ্য পাচার হয়েছে। এই বিশ্বাসঘাতকদের খুঁজে বের করাই এখন খামেনির শীর্ষ অগ্রাধিকার। ইরান গেল 2 দশক ধরে মধ্যপ্রাচ্যে একাধিক মিলিশিয়া ও রাষ্ট্রকে নিয়ে তৈরি করেছিল অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স, যার লক্ষ্য ছিল নিজেদের সীমানা থেকে যুদ্ধ দূরে রাখা। তবে হিজবুল্লাহ, হামাস সহ বেশিরভাগ গোষ্ঠী আজ ক্ষতবিক্ষত, যার সংস্কার এখন আরও একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেশের ভেতরে যুদ্ধ পরবর্তী পরিস্থিতি আরও ভয়াবহ। যুদ্ধের সময় সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল তেহরানের স্টক মার্কেট, মুদ্রা বিনিময় কেন্দ্র। রিয়ালের মান এখন ডলার প্রতি প্রায় $250,000 দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট ব্যবসা, বাড়ছে বেকারত্ব। আরেকটি আর্থিক ধস সামলানোই হতে পারে আরেকটু বড় চ্যালেঞ্জ।
যুদ্ধের মাঝেই হামলার শঙ্কায় খামেনি চলে যান গোপন আশ্রয়ে। পুরো যুদ্ধকালীন সময়ে মাত্র 2 বার ভিডিও বার্তা দিয়েছেন তিনি। যুদ্ধ শেষে বেঁচে ফিরলেও সামনে এসেছে এক বড় প্রশ্ন, তারপরে কে? তার ছেলে নাকি নাতি, নাকি সম্পূর্ণ ভিন্ন কেউ? পরবর্তী নেতৃত্ব নির্ধারণের একটি চ্যালেঞ্জও সামনে মাথাচাড়া দিতে পারে তেহরানে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ইরানের সাথে যুদ্ধে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। 12 দিনের যুদ্ধে আনুমানিক প্রত্যক্ষ ক্ষতির পরিমাণ প্রায় $12 বিলিয়ন। শুধু অবকাঠামোগত ক্ষতি $1.43 বিলিয়ন। তেহরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাস্তুচ্যুত হয়েছে 15,000-এর বেশি ইসরায়েলি। ক্ষতিপূরণ চেয়ে নেতানিয়াহু প্রশাসনের কাছে 40,000-এর বেশি আবেদন জমা পড়েছে। মাত্র 12 দিনের লড়াই, একপেশে লড়াইয়ের বদলে ইরানের পাল্টা আঘাতে চূর্ণ হয়েছে ইসরায়েলের দীর্ঘদিনের দাম্ভিকতা। ধ্বংস হয়েছে একাধিক আবাসিক ভবন ও অন্যান্য স্থাপনা। ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে দেশটি। দেশটির গণমাধ্যমগুলো বলছে, ইরান ইসরায়েল সংঘাতে ইসরায়েলের আনুমানিক প্রত্যক্ষ ক্ষতির পরিমাণ প্রায় $12 বিলিয়ন, যার মধ্যে রয়েছে সামরিক ব্যয়, ক্ষেপণাস্ত্র হামলার ক্ষয়ক্ষতি, ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতিপূরণ এবং পুনর্গঠন ব্যয়। বিশ্লেষকদের মতে, পরোক্ষ ক্ষতি ও বেসামরিক ক্ষতিপূরণ পুরোপুরি মূল্যায়ন করা হলে মোট ক্ষতির পরিমাণ $20 বিলিয়ন পৌঁছতে পারে। এরই মধ্যে প্রায় $6.5 বিলিয়ন ক্ষতি বহন করেছে দেশটির সরকার। গোলার আঘাতে দেশটির সুসজ্জিত বাসা বাড়িগুলো এখন বসবাসের অনুপযোগী। গৃহহীন 15,000-এর বেশি বাসিন্দা। স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য মতে অবকাঠামোগত ক্ষতি প্রায় $1.43 বিলিয়ন। নিজ বাড়ি ধ্বংস হওয়ায় অনেকে আশ্রয় নিয়েছেন হোটেলে। হোটেল খরচের আনুমানিক পরিমাণ প্রায় $30 মিলিয়ন। ক্ষতিপূরণ চেয়ে নেতানিয়াহু প্রশাসনের কাছে জমা পড়েছে 40,000-এর বেশি আবেদন, যার মধ্যে প্রায় 33,000 ইসরায়েলি চেয়েছেন ঘরবাড়ির ক্ষতিপূরণ। 8,000-এর বেশি গাড়ি যন্ত্রাংশের ক্ষতির আবেদন। সবচেয়ে বেশি সহায়তা চেয়েছে রাজধানী তেল আবিবের বাসিন্দারা। যুদ্ধের ফলে নির্ধারিত প্রতিষ্ঠান ও জরুরি সেবা ছাড়া বন্ধ ছিল দেশটির প্রায় সব ব্যবসা প্রতিষ্ঠান। এতে থমকে ছিল দেশটির অর্থনীতি। পরিস্থিতি সামাল দিতে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা কর্মসূচি চালু করেছে সরকার, যার ব্যয় ধরা হয়েছে অন্তত $500 থেকে $800 মিলিয়ন। যুদ্ধের খরচ মেটাতে ইসরায়েলের জাতীয় বাজেট ঘাটতি প্রায় 6% বৃদ্ধি পেতে পারে। অর্থনৈতিক প্রবৃদ্ধি 0.2% কমতে পারে। সব মিলিয়ে বাড়তি এই খরচ দীর্ঘমেয়াদে দেশটির বাজেটে চাপ সৃষ্টি করবে বলে মত বিশেষজ্ঞদের। মাসুম রাব্বি, চ্যানেল 24। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে, সাথে আছি মাসুম রাব্বি। নিউ ইয়র্ক সিটির ডেমোক্রেটিক প্রাইমারিতে অভাবনীয় জয় পেয়ে আলোড়ন তৈরি করেছেন জোহরান মামদানি। গেল প্রেসিডেন্ট ও কংগ্রেস নির্বাচনে ডেমোক্র্যাটদের হেরে যাওয়ার পর মামদানির এই জয়কে দেখা হচ্ছে বড় রাজনৈতিক বার্তা হিসেবে। তবে তার জয়ের ঘটনায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন মুলুকে ইতিহাস রচনা করলেন এশীয় বংশোদ্ভূত জোহরান মামদানি। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে বড় ব্যবধানে হারিয়ে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট প্রাইমারিতে জয় পেয়েছেন তিনি। মেয়র নির্বাচিত হলে 33 বছর বয়সী মামদানি হবেন নিউ ইয়র্কের সর্বকনিষ্ঠ ও প্রথম মুসলিম মেয়র। 2024 সালের প্রেসিডেন্ট ও কংগ্রেস নির্বাচনে ডেমোক্র্যাটদের হেরে যাওয়ার পর মামদানির এই জয়কে দেখা হচ্ছে বড় রাজনৈতিক বার্তা হিসেবে। তবে তার জয়ের ঘটনায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে একাধিক পোস্টে মামদানির চেহারা, কণ্ঠস্বর ও বুদ্ধিমত্তা নিয়ে বিদ্রূপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাকে পাগল কমিউনিস্ট বলেও কটাক্ষ করেন ট্রাম্প। যদিও ট্রাম্পের এই স্বৈরাচারী মনোভাবের জবাব দিয়েছেন তিনি। একসাথে নিউ ইয়র্কে আমরা আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে আনব। ট্রাম্পের ফ্যাসিজমকে প্রত্যাখ্যান করা হবে। এখানে নিউ ইয়র্কের ডেমোক্রেটিক মডেল গড়ে তোলা হবে। জোহরান কোয়ামে মামদানি একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট। তিনি উগান্ডার বিখ্যাত একাডেমিক মাহমুদ মামদানি ও ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের ছেলে। জন্ম উগান্ডার কাম্পালায়, তবে 7 বছর বয়সে চলে আসেন নিউ ইয়র্কে। পড়াশোনা করেছেন আফ্রিকানা স্টাডিজে।
2021 সাল থেকে কুইন্সের অ্যাস্টোরিয়া এলাকা থেকে অ্যাসেম্বলিতে প্রতিনিধিত্ব করছেন মামদানি। মেয়র নির্বাচিত হলে খাদ্য, আবাসন ও শিক্ষা সবার জন্য সহজলভ্য করার ঘোষণা দিয়েছেন তিনি। শহরটিকে সাশ্রয়ী করার সব পদক্ষেপ আমি নেব। অ্যাপার্টমেন্ট ভাড়া কমানো ও সার্বজনীন শিশু যত্নের বিষয়গুলোতে জোর দেয়া হবে, যার খরচ মেটানো হবে ধনীদের ওপর কর আরোপ করে। নির্বাচনী প্রচারণার অন্যতম ইস্যু ছিল গাজা, যাতে প্রথমবারের মতো মেয়র নির্বাচনে আলোচনার কেন্দ্রে চলে এসেছে বৈদেশিক নীতির বিষয়টি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্ক সফরে এলে তাকে গ্রেপ্তারের কথা বলেছেন প্রকাশ্যেই। বিটিএস আন্দোলনেরও একজন দৃঢ় সমর্থক জোহরান মামদানি। মিলা খন্দকার, চ্যানেল 24। ইরানের সাথে যুদ্ধবিরতির পর গাজায় হামলা বাড়িয়েছে ইসরায়েল। একদিনে অন্তত ৭৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়নবাদী সেনারা, যাদের ৩৩ জনই প্রাণ হারান মার্কিন ইসরায়েলি সংগঠন থেকে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে। আইডিএফ এর লাগাতার হামলায় আহত অন্তত ৪ শতাধিক ফিলিস্তিনি। মধ্যরাতে কিছুক্ষণ বন্ধ থাকার পর বৃহস্পতিবার ভোর থেকে উপত্যকায় ফের শুরু হয়েছে হামলা। উত্তর ও মধ্য গাজায় ১৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে আইডিএফ। সহিংসতার খবর এসেছে পশ্চিম তীর থেকেও। সেখানে অবৈধ অভিবাসীদের আগ্রাসনে প্রাণ গেছে ৩ ফিলিস্তিনির, আহত হয়েছে ৭ জন। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে আরো একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। নেদারল্যান্ডসের রাজধানী হেগে ২ দিন ব্যাপী সম্মেলন শেষে নতুন করে সামরিক খরচ বাড়ানোর সিদ্ধান্তে একমত হয়েছে নেটো। ২০৩৫ সালের মধ্যে প্রতিরক্ষা খাতে জিডিপির অন্তত ৫% ব্যয় বাড়াতে প্রস্তাব দেন ডোনাল্ড ট্রাম্প, যাতে সম্মত হয় ৩২ সদস্য দেশ, যার মধ্যে অন্তত ২১টি দেশে সামরিক ব্যয় ছাড়িয়ে যাবে শিক্ষা খাতের বাজেট। ২০২৪ সালে ন্যাটোর সামরিক ব্যয় ছিল $১১৮৫ বিলিয়ন, যার $৪৩০ বিলিয়ন এককভাবে দিয়েছে যুক্তরাষ্ট্র। বাকি $৭৫৫ বিলিয়ন ভাগ করে দিয়েছে ন্যাটোর বাকি ৩১ সদস্য। নিজেদের ঘাড়ে সামরিক ব্যয়ের বোঝা কমাতে চায় ওয়াশিংটন, সাথে ইউরোপের দরজায় কড়া নাড়ছে রাশিয়া। ২০২৪ সালে দেশটি ৩৮% সামরিক বাজেট বাড়িয়েছে, যা জিডিপির ৭.১%। ট্রাম্পের চাপ আর রাশিয়ার চোখ রাঙানিতে ১৯ বছর ধরে ঝুলে থাকা সামরিক বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত নিল ইউ। ডাচ রাজধানী হেগে ২ দিনব্যাপী সম্মেলন শেষে সদস্যরা চূড়ান্ত করেছে এক ঐতিহাসিক সিদ্ধান্ত। আগামী ১০ বছরের মধ্যে জিডিপির ৫% বরাদ্দ করতে হবে প্রতিরক্ষা খাতে, যা ব্যয় হবে দুভাগে। ৩.৫% ব্যয় হবে সরাসরি প্রতিরক্ষায়, সেনা, অস্ত্র, গোলা বারুদে। বাকি ১.৫% ব্যয় হবে প্রাসঙ্গিক অবকাঠামো, সড়ক, সেতু, বন্দর, সাইবার নিরাপত্তা, পাইপলাইন সুরক্ষায়। লক্ষ্য বাস্তবায়নের সময়সীমা ২০৩৫ সাল, তবে ২০২৯ সালে তা পর্যালোচনা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২৪ সালে সামরিক ব্যয়ের তালিকায় শীর্ষে আছে রুশ প্রতিবেশী দেশ পোল্যান্ড, তাদের ব্যয় ৪.১%। এরপরেই এস্তোনিয়া ও যুক্তরাষ্ট্র, প্রত্যেকেই ৩.৪%, লাটভিয়া ৩.২% এবং গ্রিস ৩.১%। বর্তমানে ন্যাটোর কোনো সদস্য দেশই প্রতিরক্ষা খাতে শিক্ষা বা স্বাস্থ্যের চেয়ে বেশি ব্যয় করে না। ফ্রান্স, ইতালি, স্পেন সহ ২১ দেশে শিক্ষা খাতের বাজেট ৫%-এর নিচে। নতুন লক্ষ্য কার্যকর হলে এই ২১টি দেশে প্রতিরক্ষা খাতে শিক্ষা খাতের চেয়ে বেশি ব্যয় করতে হবে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।